যত সিট তত যাত্রীর নিয়মের তোয়াক্কা নেই। গণপরিবহনে ভাড়া নিয়েও নৈরাজ্য, মানছে না স্বাস্থ্যবিধি। প্রত্যেক সিটে যাত্রী বসছে, তারপর পুরো রাস্তাটাই দাঁড়ানো থাকে। দুই একজন উঠে যায় দৌড়ে কি করবো, আমাকে তো বলে নাই কিছু। আরে ভাই যাইতে হবে, তারা সরকার ছাড়া নাই, ভাড়া কমে নাই। বাসের স্টাফ 2-3 জন থাকলে ঝগড়া করবে, বাণিজ্য যায়। মাস্ক ভুলে রাখে শুধু হুঁশিয়ারিতেই দায় সারল কর্তৃপক্ষ। কেউ এর ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাসে পদ্মা সেতুতে বসানো যায়নি স্প্যান। 2022 সাল পর্যন্ত বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। চলছে দুপ্রান্তের ভায়াডাক্টের কাজ। বেগম জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বিবেচনা করবে সরকার। আশা মির্জা ফখরুলের বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এবং প্রণব মুখার্জির প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দুপুরে শেষকৃত্য। ভারত জুড়ে 7 দিনের শোক। বাংলাদেশে কাল অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ফের বিশৃঙ্খল অবস্থায় গণপরিবহন। সরকারি নির্দেশনা মতে আজ থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার কথা থাকলেও তা মানা হচ্ছে না। যত সিট তত যাত্রী তো দূরে থাক, ওঠানো হচ্ছে অতিরিক্ত যাত্রী। স্বাস্থ্যবিধি মানতে এবং মানাতে চরম উদাসীনতা। আবার এসব অভিযোগের পেছনে যুক্তিরও কমতি নেই পরিবহন সংশ্লিষ্টদের। আর পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেমে কঠোর হবার হুঁশিয়ারি বিআরটিএ চেয়ারম্যানের। যত সিট তত যাত্রী, অথচ মানছে কে? আবার মানাবেই বা কে? কমতি নেই অজুহাতের। দুই একজন উঠে যায় দৌড়ে কি করবো, নিয়ম হচ্ছে যত সিট তত যাত্রী। আমাকে তো বলে নাই কিছু, আমাকে যাইতে হবে না। এই রোডে মহাখালী যাওয়ার গাড়ি একটাই, এখন আমাদের তো সবাইকে অফিসে যেতে হবে। আমরা তো না বলে তারপর উঠে যায়। গেট লক করার কথা না, লাগে না, গেট লক হয় না। অন্যদিকে মাস্ক পরতেও যেন অনীহা অনেকের। ভাবখানা এমন, করোনা নয়, ভয় যত ক্যামেরায়। চালক, সহকারী কিংবা যাত্রী সবারই আজব আজব অজুহাত। এক সাইডে দাঁড়িয়ে আছি, সামনে থেকে নিয়ে ভুল হয়ে গেছে আমার। কাকা মাস্ক পরেন না কেন? আচ্ছা আছে। মাস্কটা খুলে বসছেন কেন ভাইয়া? গরম লাগতেছে তো, এই জন্য মাস্ক খুলে বসছি। মাস্ক কই আপনার? মাস্ক ভুলে রাখে মাস্ক আছে তো, ব্যাগে আছে। আর আগের ভাড়ায় ফেরার কথা থাকলেও বেশ কয়েকটি রুটে ইচ্ছে মতো নতুন ভাড়া নিচ্ছেন মালিকরা। তারা আগেও বেশি দিচ্ছে, এখনো বেশি। ওরা নিজেদের মতো করে 20 টাকা করছে ভাড়া, আমাদের সাথে ওরা রুট বিহেভ করছে। 2 জন করে বসা তো দাঁড়িয়ে নিচ্ছে, 20 জন 15 জন, ভাড়া বেশি নিচ্ছে। অনেক শর্ত আর অনেক নজরদারির কথা বলা থাকলেও বাস্তবের চিত্রটা এমনই। স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহনে, ভাড়ার নৈরাজ্য অনেকটাই আগের মতো। সেক্ষেত্রে এই সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নগরে এসব দেখভালে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি মোবাইল কোর্ট। মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে বিআরটিএর চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হচ্ছেন তারা। যত সিট তত যাত্রী নিয়ে যেন পরিবহন চলে, সেটা এনশিওর করার জন্য। এবং যদি কেউ এর ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যদিও দূরপাল্লার বাসে তেমন অনিয়ম চোখে পড়েনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। ইমদাদ, এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজার যে সিগন্যালটা, আসলে এখানেও যদিও এই সময়টাতে গাড়ির চাপ রাস্তা একটু কম থাকে, কিন্তু তারপরও যে গণপরিবহনগুলো চলছে সবগুলোর কিন্তু একই অবস্থা। আমরা রিপোর্টটায় যে বিষয়গুলো দেখলাম, যে ভাড়া নিয়ে যে বাকবিতণ্ড বা ভাড়া আদায় নিয়ে যে যাত্রী বা পরিবহন যে শ্রমিক যারা আছেন, চালক যারা আছেন, তাদের সঙ্গে যে বিষয়টি আজকে একটি সরকার ঘোষিত নিয়ম চালু হয়েছে, যে সেই আগের ভাড়ায় অর্থাৎ করোনাকালীন সময়ে যে বর্ধিত একটি ভাড়া রেখে একটি সিট খালি রাখা হতো, সেই অবস্থা থেকে ফিরে এসে আগের ভাড়ায় অর্থাৎ পূর্বের ভাড়ায় ফিরে যাওয়া হবে এবং
প্রত্যেকটি সিট অনুযায়ী যাত্রী নেওয়া হবে এমন বিষয় থাকলেও এখানে কিন্তু আমরা মোটামুটি ভাড়ার বিষয়টা কোনো কোনো জায়গায় দেখেছি যে তারা ফিরেছে আগের ভাড়ায়, কোথাও কোথাও অসঙ্গতি রাখলে অধিকাংশ ফিরেছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যথেষ্ট উদাসীনতা। এটা শুধুমাত্র যে বাসের চালক কিংবা বাসের হেল্পারই আছেন বিষয়টি তা না, বিশেষ করে যাত্রীদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা ব্যাপক উদাসীন। এবং যখন যখন আসলে এই যারা যাত্রীরা উঠছেন তখন যে তাদের আটকানো বা স্বাস্থ্যবিধি মানা বা বিশেষ করে মাস্কের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার যখন আসলে এই ঘোষণাটি আসে তখনও কিন্তু বারবার বলা হচ্ছিল যে 3 পক্ষের পক্ষ থেকেই মাস্ক পরার যে নির্দেশনা, সে মাস্ক পরতেই কিন্তু আসলে মানুষজনের সবচেয়ে বেশি উদাসীনতা। তারপরেও যে বিষয়টি ছিল যে একটু জীবাণুনাশক করে একটি বাসে ঢুকানো, এ ধরনের ব্যবস্থা আসলে নামমাত্র 2-1টি বাসে থাকলেও অধিকাংশ ক্ষেত্রে থাকছে না। এবং আমরা কিন্তু দেখছি যে বিআরটিএর যে অভিযান, সেই অভিযান যে পরিচালনা হওয়ার কথা, সেই অভিযানে আজকে পুরো ঢাকা শহরে 8টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টে তারাও কিন্তু দেখছেন এবং সেই মোবাইল কোর্টে গিয়ে আমি একটা যে অভিজ্ঞতা হয়েছে যে একটি বাসে এই ভাড়া কমিয়ে আনা, ভাড়া বাড়িয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা ভাড়ার যে বাসে চার্ট থাকে সেই চার্টটি একাধিক চার্ট রাখা হয়েছে। অর্থাৎ যখনই ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে তিনি তার ডুপ্লিকেট চার্টটি বার করে দেখাচ্ছেন যে এই অরিজিনাল ভাড়া, সেক্ষেত্রে কিন্তু তাদের ধরে জরিমানার আওতায় আনা হয়েছে। এছাড়াও মোবাইল কোর্টগুলো কিন্তু চেষ্টা করছেন, কিন্তু তারপরে বিশেষ করে মোহাম্মদপুর রুটের বাসগুলো মিরপুর মতিঝিল বা এই এলাকার মিরপুর থেকে মতিঝিল বা কিংবা নিউ মার্কেট এই এলাকার যে গণপরিবহনগুলো সেইগুলো নির্ধারিত ভাড়া নিলেও আমরা এই সারাদিন থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি, মতিঝিল থেকে উত্তরা কিংবা মোহাম্মদপুর থেকে উত্তরা গুলশানের যে বাসগুলো রয়েছে এই রুটে কিন্তু এখনও ভাড়া সরকার নির্ধারিত যে সমন্বয়ের কথা বলেছেন অর্থাৎ পূর্বের জায়গায় ফিরে যাওয়ার সেটি হয়নি। এবং ওভারঅল পুরো বিষয়টি যদি বলি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে পুরো গণপরিবহনে এখনও বিশৃঙ্খলা বিরাজ করছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ দেওয়ার মতো তথ্য। কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, তিনি জানাচ্ছিলেন গণপরিবহনের সবশেষ খবর। সরকারি নির্দেশনা না মেনে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় দুপুরে তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। কিছু কিছু পরিবহন সরকারি নির্দেশনা মানেনি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু মালিক শ্রমিক এখানে স্টেক হোল্ডার যারাই আছেন এখানে প্রত্যেকেরই মনিটরিং বিআরটিএ কে বিশেষভাবে নজর দিতে হবে। সবাইকে অনুরোধ করব আমাকে সড়কের শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন। এদিকে নাব্য সংকটে ফেরি ঘাটে ভোগান্তি চরমে। শিবুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রতি রাতেই 10 থেকে 12 ঘন্টা বন্ধ থাকে ফেরি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা নদীতে নাব্য সংকটে নৌহজং টার্নিং পয়েন্ট পানির গভীরতা মাত্র 6 ফুট। শিবুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় রাতভর বন্ধ থাকার পর ভোর 6টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এ সময় দুপারে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ রুটে চলাচলকারীদের। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও এর প্রভাব পড়েছে। উভয় ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। 9টা ডেজার, মাত্র একটা ডেজারে কাজ করতেছে। রাত্র থাকার পরে আমরা চাক্কার নিচে পর্যন্ত ঘুমাইছি। কতদিন থাকতেই এটা বলা অসম্ভব আর কি। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, গোসল নাই, এই কষ্টে আছি, ফেরি নাই, খুব কষ্টে আছি আমরা। কাল ধরে এই পর্যন্ত এই জ্যামে আছি আমরা। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শিবুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে কিন্তু দুর্ভোগ এখনো চলমান আছে। দুর্ভোগে কিন্তু মানুষজন এই শিমুলিয়া ঘাটে নানাভাবে কষ্ট পাচ্ছে। এদিকে মাত্র 4টি থেকে এখন 6টি ফেরি কিন্তু ছোট আকারে পারাপারের চেষ্টা করছে, কিন্তু পরিসংখ্যান হচ্ছে যে গতকাল এখানে মাত্র কিন্তু 30টি বাস এবং 65টি ট্রাক সহ ছোট আকারে মিলে প্রায় 550 মতো গাড়ি পার করেছে, আর 600-র বেশি হচ্ছে মোটরসাইকেল। কিন্তু হাজার হাজার যাত্রী এখানে আসছে এবং শত শত যানবাহন, এগুলো কিন্তু পার করা যাচ্ছে না। এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছিলেন
যে পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে যেই ফেরিগুলো চলছে, এই মিডিয়াম এবং কে টাইপ এই ছোট পর্যায়ের ফেরিগুলো কিন্তু আরো 4টি এখানে ছিল, যেগুলো দুটো রয়েছে ভোলায়, একটি রয়েছে চাঁদপুর এবং একটি রয়েছে পাটুরিয়ায়। এই আপৎকালীন সময়ে সেই ফেরিগুলো পাঠালে কিন্তু এই দুর্ভোগ কিছুটা হলেও নিরসন সম্ভব হতে পারে। এদিকে কিন্তু ড্রেজিং চ্যানেলে ড্রেজিং চলছে, কিন্তু আজকে কিন্তু পদ্মায় পানি আরো 14 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদ সীমার 68 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। কিন্তু এই যে পানি কমছে এবং ড্রেজিং চলছে, এটি দ্রুত চালু করবার জন্য কিন্তু এই ভোগান্তি যাদের হচ্ছে তারা দাবি জানাচ্ছেন এবং সংশ্লিষ্টরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই যে প্রায় 1300 মিটার এলাকা, এই এলাকাটিকে দ্রুত ড্রেজিং করে এই ফেরি চালু না করলে দুর্ভোগ বেড়েই চলবে। এদিকে যে অলস বসে আছে 8টির বেশি ফেরি, সেই ফেরিগুলো এখন কিন্তু চলতে পারছে না এবং এখানকার যে বিকল আরো 2টি ফেরি রয়েছে সেটিও কিন্তু মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে কিন্তু ফেরি কম চলবার কারণে লঞ্চ এবং স্পিড বোট গুলোতে উপচে পড়া ভিড়, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গাদাগাদি করে এই উত্তাল পদ্মায় কিন্তু এই যাত্রীরা পার হচ্ছেন। কিন্তু ফেরিগুলো যে চলছে সেখানেও কিন্তু আমরা যাত্রীদের ভিড় দেখছি, কারণ অনেকে কিন্তু এই পদ্মা পাড়ি দেওয়ার ক্ষেত্রে তারা ফেরিতে পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ফেরির সংখ্যা কম থাকায় কিন্তু তাদের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স সহ নানা রকম জরুরি যানবাহনও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এবং এই ঘাটে কিন্তু দুর্ভোগ এখন এক স্থায়ী রূপ ধারণ করছে। যে গেল শনিবার থেকে যে রাতে ফেরি বন্ধ, সেই পর্যায়ে কিন্তু এখনো আছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ইমদাদ। শিমুলিয়া ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ড্রেজিংয়ে 2 কোটি টাকার তেল পোড়ানোর পরও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল অচল হয়ে পড়ে আছে। বিআইডব্লিউটি এর দায় চাপাচ্ছে প্রকৃতির ওপর। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। রোববার বন্ধ হয়ে যাওয়া লৌহজং টার্নিং এ চলছে এখন ড্রেজিং, তবে নদীর পলি কেটে নদীতে ফেলা হচ্ছে। ড্রেজিং এর পরও চ্যানেল বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রী ও চালকেরা। 6 কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়তেছে, এখন ড্রেজিং এর যে পারফরমেন্স সেটা দিয়ে সবসময় কভার করা সম্ভব হয় না। পলি জমে যাওয়ার কারণে রোডটা আমার 5 থেকে 6 ফিট বালি পড়ে হয়ে গেছে, আমরা ওই রুটে চলতে পারি না। নাব্য সংকটের কবলে পড়ে ছোট ফেরির পাশাপাশি লঞ্চও চলছে এখন পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে। পদ্মা সেতু চ্যানেলের স্রোতের কারণে লঞ্চ অনেক সময় পিলারে উপরে উঠার সম্ভাবনা আছে। চায়না ব্রিজের তল দিয়ে আমাদের খুব সমস্যা, অনেক চিপা হয়ে গেছে গা, যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে। বিআইডব্লিউটিএ বলছে ড্রেজিং এ এ পর্যন্ত 2 কোটি টাকার তেল খরচ হয়েছে, আর তারা তাদের এই অব্যবস্থাপনার দায় চাপাচ্ছে প্রকৃতির উপর। মন্ত্রী মহোদয় বলে দিচ্ছে যে সন্ধ্যার পরে কোনো ফেরি চলবে না। পদ্মা সেতুর ঝুঁকি আছে, পলি পরে ওইখানে চর আছে, বাড়ি খায়া ফেরি যদি ব্রিজের সাথে ধাক্কা লাগে পদ্মা সেতুর ক্ষতি হবে। প্রকৃতির বিরূপ আচরণের কারণে আজকে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। সম্ভাব্য আশা করা যাচ্ছে উইদিন 6 or 7 ডেজ আমরা আবার ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবেন। চ্যানেলটি নাব্য ফেরাতে এখন 9টি ড্রেজার 3.5 লাখ পলি অপসারণে দিনরাত কাজ করছে। বিআইডব্লিউটিএ বলছে গত জুন থেকে পর্যন্ত ড্রেজিংয়ে 5.5 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে প্রায় 33 লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভেসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় ধ্বংস হয় পম্পেই নগরী। পেরিয়ে গেছে 2100 বছর। ইতিহাসের সে সময়ের সাক্ষী হতে এখনও ছুটে যান পর্যটকরা। ইতালির ঐতিহাসিক এই স্থানটি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের কাজে করোনা ও নদীর তীব্র স্রোতের প্রভাবের খবর। প্রায় 3 মাস ধরে বন্ধ হয়ে আছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। করোনার পাশাপাশি নদীতে রেকর্ড স্রোতের প্রভাবে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। তবে স্রোত কমে এলে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবারও স্প্যান বসানোর কাজ শুরু করা হবে। পিছিয়ে যাওয়া কাজের কারণে প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়তে যাচ্ছে নিশ্চিত করে প্রকল্প পরিচালক বলছেন, কতদিন বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর।
সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। প্রতি বছর 2 সপ্তাহে পানি নেমে গেলেও এবার রেকর্ড 2 মাস সময় ধরে তীব্র স্রোত নদীতে। প্রবল স্রোতে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার আশঙ্কা থেকে বন্ধ রাখা হয়েছে স্প্যান বসানোর কাজ। এর মাঝে করোনার প্রভাব সব মিলিয়ে গত 10 জুনের পর বসেনি কোনো স্প্যান। ওই মাসেই মাওয়া প্রান্তে 32তম স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া ছিল। এর মধ্যে গত 31 জুলাই পদ্মা সেতুর ইয়ার্ডে ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব বানানোর কাজ নতুন করে শুরু হয়েছে। তবে একই সময় তলিয়ে যাওয়া 192টি রেলওয়ে গার্ডার বানাতে হবে দেশের বাইরে। লুক্সেমবার্গে অর্ডার দেওয়া গার্ডারগুলো দেশে আসতে সময় লাগবে 4 মাস। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। 2022 সাল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও প্রকল্প পরিচালক বলছেন সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। আমাদের নির্ধারিত সময় যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে সেটা জুন 2021, কিন্তু করোনার কারণে আমরা এই সময়টা রাখতে পারছি না, কারণ আমাদের যে অলরেডি কিছু কাজ আমরা পিছিয়ে গেছি, সেই জন্য আমাদের সময়টা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না এই জন্য যে আসলে করোনা তো এখনো শেষ হয় নাই। যে 10টি স্প্যান উঠানো বাকি তার মধ্যে 7টি উঠানোর জন্য পুরো প্রস্তুত আছে। মাঝ নদীতে কাজ বন্ধ থাকলেও সড়ক থেকে সেতুতে উঠার ভায়াডাক্টের কাজ জাজিরা প্রান্তে প্রায় শেষের দিকে। এগিয়ে নেওয়া হচ্ছে মাওয়া প্রান্তের কাজও। লম্বা একটা সময় বিরতির পর চলতি মাসে স্প্যান বসানোর মধ্য দিয়ে গতি ফিরছে পদ্মা সেতুর কাজে। নির্ধারিত 2021 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত। তবে নতুন করে কতদিন প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘমেয়াদী হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে। এলাকায় সিসি ক্যামেরা বসানো নিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে গাজীপুর সিটির এক কাউন্সিলর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের সাজানো 3 সাক্ষীর 4 দিন করে রিমান্ড আবেদন করা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মুহূর্তে কক্সবাজার আদালতে আছেন রিপোর্টার সেরিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেরিয়া, এমতাদ, এখন পর্যন্ত আসলে যেটি জানাতে হয়, আজ কিন্তু ওসি প্রদীপের 4র্থ দফার একদিনের যে রিমান্ড ছিল সেই একদিনের রিমান্ড কিন্তু শেষ হচ্ছে এবং কিছুক্ষণ পরে আমরা জানতে পেরেছি তাকে আদালতে নিয়ে আসা হবে। এক্ষেত্রে একটি বিষয় জানাতে চাই, যেহেতু সে ওসি প্রদীপ এরই মধ্যে 15 দিনের রিমান্ডে ছিলেন একটি মামলায়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রিমান্ড দেওয়ার বা চাওয়ার কোনো ধরনের সুযোগ থাকছে না আইনগতভাবে। তবে একটি বিষয়ে বলতে চাই, যেহেতু এখানে ওসি প্রদীপ কিন্তু আজ 164 ধারায় কোনো জবানবন্দি দেবেন কিনা সেটি নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের গুঞ্জন শুনছি। এছাড়া যদি তিনি কোনো 164 ধারায় জবানবন্দি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাকে এজলাসে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন আদালত। সেক্ষেত্রে কিন্তু গতকালই তার আইনজীবীরা কারাগারে ডিভিশন চেয়ে কিন্তু একটি আবেদন করেছিলেন, যেই আবেদনটি আদালত কিন্তু বিষয়টি সংযোজন করেছেন তাদের নথিতে। সেটি নিয়ে হয়তো আজ কোনো একটি আদেশ আসতে পারে। এছাড়া আপনি জানেন যে 164 ধারার যে জবানবন্দির বিষয়টি আমরা বলছি, সেটির গুঞ্জন হওয়ার অন্যতম একটি কারণ হলো গত 2 দিন কিন্তু তার সাথে যে 2 জন আসামিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে রিমান্ডে নিয়ে আসা হয়েছিল, ইন্সপেক্টর লিয়াকত এবং নন্দদুলাল রক্ষিত, তারা কিন্তু গত 2 দিনে তাদের 164 ধারার জবানবন্দি দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনিও সেই পথে আসলে হাঁটবেন কিনা। অন্যদিকে সকালে আমরা দেখতে পেয়েছি 4 দিনের রিমান্ড শেষে পুলিশের যে সাজানো 3 জন সাক্ষী ছিল পুলিশের মামলায়, সেই 3 জনকে কিন্তু 4 দিনের রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হয়েছে এবং সেই সাক্ষীদের পুনরায় আবারও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন জানিয়ে এবং সেটির পেছনে যে যুক্তিগুলো আছে সেগুলো যুক্তি উপস্থাপনের পর 4 দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা এবং সে প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই ক্ষেত্রে কিন্তু এদের এই সাক্ষী, বিশেষ করে পুলিশের মামলায় যারা সাজানো সাক্ষী বলা হচ্ছে, তারা তাদের বক্তব্যে আসলে কি দেন আগামী 4 দিনে, সেটি আগামী 3 দিনে সেটি আসলে দেখার বিষয়। অন্যদিকে প্রদীপকে এখন পর্যন্ত যেহেতু আনা হয়নি, এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে
তাকে আসলে আদালতে তোলা হবে নাকি আসলে খাস কামরায় সেখানে তিনি কোনো জবানবন্দি দেবেন, সেটির জন্য বেশ কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে তার আসার আগ পর্যন্ত। এছাড়া আপনারা জানেন যে এপিবিএনের যে 3 সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিল তারাও কিন্তু 164 ধারায় এরই মধ্যে কিন্তু জবানবন্দি দিয়ে গেছেন, কিছুদিন আগে জবানবন্দি দিয়েছেন এবং তারা কিন্তু তাদের অবস্থান এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা ব্যাখ্যা করেছেন, সেখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে সব কিছু মিলে আজকে আপনি বলতে পারেন যে আজ হয়তো একটি চ্যাপ্টার শেষ হচ্ছে, একটি অধ্যায় শেষ হচ্ছে, যেখানে ওসি প্রদীপের রিমান্ড শেষ হচ্ছে 15 দিনের, এবং সেই জায়গাটিতে আসলে এই শেষ দিনে এসে তদন্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের সাথে কথা বলবেন। এর পরবর্তীতে কিন্তু আরও 4 জন পুলিশ সদস্য রয়েছেন যাদের সাক্ষী করা হয়েছিল, তাদের কিন্তু রিমান্ডে নেওয়া এখন পর্যন্ত বাকি আছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার যে মামলার প্রেক্ষাপট আজ পর্যন্ত তার সর্বশেষ। কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার সুবিবেচনা করবে বলে প্রত্যাশা জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তারা। প্রতিষ্ঠার 42 বছর পূর্ণ করায় দিনটিতে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যিনি দীর্ঘ 30 বছর এই দলের নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে এই দলকে আজকে সুসংগত করে রেখেছে। একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চেয়ারপারসনের সুচিকিৎসায় তার স্থায়ী মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও প্রত্যাশা জানান তিনি। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির হৃদয় হবে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ভার্চুয়াল আলোচনা সহ নানা কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ইচ্ছে ছিল প্রিয় মাতৃভূমিতেই হবে তার শেষ বিদায়ের কাজ। তার প্রতি সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার CR দত্তের মরদেহ দেশে আনা হয়। সকালে বনানী ও ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে বিদায় জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। শ্রদ্ধা জানান স্বজন, সাবেক সহকর্মী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নানা সংগঠন সহ সর্বস্তরের জনতা। দুপুরে সবুজবাগ শ্মশানে দাহ করা হয় ৭১-এর বীর এই সেক্টর কমান্ডারকে। বিউগলের করুণ সুরে বাংলাদেশ শ্রদ্ধা জানালো এক দেশপ্রেমিককে, ৭১-এর বীর মুক্তিযোদ্ধাকে। রাষ্ট্রীয় সম্মানের পাশাপাশি সর্বস্তরের মানুষের ভালোবাসার শ্রদ্ধার ফুলে ঢেকে যায় জাতির এই বীর সন্তানের মরদেহ। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে আনা হয় CR দত্তের মরদেহ। শ্রদ্ধা জানান রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। আর একটা যে কামনা আছে, CR দত্তের এটা স্কুলের টেক্সট বইতে তার কাহিনী লেখা হোক। উনি সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। উনি সামরিক সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, প্রতিবাদী ছিলেন। যে আদর্শ তিনি রেখে গেলেন, এই আদর্শকে নিয়েই আমরা ভবিষ্যতে পথ চলতে চাই। এর আগে সিএমএইচের হিমঘর থেকে তাকে নেওয়া হয় নিজ বাসা বনানীর DOHS এর মাঠে। সেখানে সাবেক ও বর্তমান সেনাকর্তারা ছাড়াও শ্রদ্ধা জানান বেসামরিক অনেকে। মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে আমি তো জানতাম তার অবদান। আমি খুবই গর্ব অনুভব করি যে তিনি আমাকে স্নেহ করতেন। তারা এমন এক ধরনের মানুষ যে তারা চলে গেলে সেটা মেনে নেওয়া যায় না। আসলে আমি ওনার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতে পেরেছি, কারণ ছোট হওয়ার কারণে ওই সুবিধাটা আমার হয়েছে। আমরা কিন্তু আমাদের বাবাকে দেখেছি একদম নরম একটা মানুষ।
ঢাকেশ্বরী মন্দিরে বাবাকে শেষবারের মতো একসঙ্গে দেখেন তার 4 সন্তান। পরে মরদেহবাহী গাড়ি রওনা দেয় সবুজবাগ শ্মশানের দিকে। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আকাশে বন্দুক উঁচিয়ে দেওয়া হয় হলি ফায়ার। সামরিক কায়দায় সালাম জানানোর পর তার ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতেই সম্পন্ন হয় দাহ প্রক্রিয়া। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দিল্লির লোধি স্ট্রিটে শুরু হয়ে গেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। তার মৃত্যুতে গোটা দেশের পাশাপাশি শোকাহত পশ্চিমবঙ্গ। সরকারি বেসরকারি স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। গোটা দেশ শোকাহত। আপনি যেটা বলছেন, আগেই গান স্যালুটের মাধ্যমে তার কিন্তু শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। আপনি জানেন যে এই লোধি শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে তাকে কিছুক্ষণ আগে তার দাহ শুরু হয়। এদিকে জানেন যে রাষ্ট্রীয় 7 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আজকের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সব জায়গাতেই এক ধরনের শোকের পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ইমজাদ, এই ছিল ভারতের প্রাক্তন ত্রয়োদশতম রাষ্ট্রপতির শেষকৃত্য অনুষ্ঠানে আমার কাছে থাকা সবশেষ। ইমদাদ, কলকাতা থেকে সুব্রত আচার্য যোগ দিয়েছিলেন। এর মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 4 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ 3 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। পরে মুলতবি করা হয় আদালতের কার্যক্রম। এরই মধ্যে এই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা, রেকর্ডিং অফিসার, ফার্মার্স ব্যাংকের 2 কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষীর সংখ্যা 18 জন। ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় গত 13ই আগস্ট সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। আসামিদের মধ্যে এস.কে সিনহা সহ 3 জন পলাতক, 7 আসামি জামিনে রয়েছেন। গ্রেফতার হয়ে কারাগারে আছেন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতি। 2019 সালে দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান রাষ্ট্রপতি এস.কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করেন। একই বছরের 9 ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় দুদক। এদিকে অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সকালে কারাগার থেকে আদালতে তোলা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে। মহানগর দায়রা জজ কে.এম. ইমরুল কায়েসের আদালতে শুরু হয় 2 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে মামলার জব্দ তালিকায় কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। তিনি আদালতে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাট থেকে র্যাবের উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 20টি গুলিসহ জব্দ তালিকায় নথি আদালতে পেশ করেন। পাপিয়ার বিরুদ্ধে গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। গত 23 আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরুর নির্দেশ দেন। রাস্তা ও বাসা বাড়িতে মাত্র 550 টাকায় দেয়া হবে সিসি ক্যামেরা, এমন ভুয়া আশ্বাস দিয়ে স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে। 1.5 বছরেও ক্যামেরা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আর এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে সময় সংবাদের রিপোর্টারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন ওই কাউন্সিলর। রাজিবুল হাসানের রিপোর্টে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ অনিয়মের ব্যাপারে তার অফিসে বক্তব্য নিতে গেলে টাকা দিয়ে সময় সংবাদের রিপোর্টারকে ম্যানেজ করার অপচেষ্টা চালান। অন্য কোনো দায়বদ্ধতা ছিল না। আপনাকে সাংবাদিকতা করেন, আমি আপনাকে সম্মান সরকার যখন পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনছে, ঠিক সে সময় জনগণের টাকায় নগদ ডিজিটাল করার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। 2019 সালে নগরীর ম্যাকডুবি, কুরাইদ, কুদাবের বাসিন্দাদের অনেকটা বাধ্য করে টাকা তোলেন তিনি। সে সময় দেয়া রসিদে সিটি কর্পোরেশন ও এনটচ নামে একটি এনজিওর লোগো ও স্বাক্ষর রয়েছে। আশ্বাস দেয়া হয় মাত্র 550 টাকায় 3 মাসের মধ্যে বাসা ও রাস্তার সামনে সিসি ক্যামেরা সরবরাহ করা হবে। 1.5 বছরেও আশ্বাস আলোর মুখ না দেখায় হতাশ ভুক্তভোগীরা। তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে সরব হচ্ছেন। কাগজ আমাদের হাতে আছে,
সিসি ক্যামেরা কিন্তু আমাদের হাতে নেই। রাস্তাঘাটে ঠিক নেই, আমরা আর্তারিনা ড্রেন নাই, কিছু এমন কোনো সমস্যা চতুর্দিকে। আর সিসি ক্যামেরাতে আমরা না কি করবো, আর সিসি ক্যামেরাতে না দেওয়ার কোনো বিশ্বাস হয় না। সিটি কর্পোরেশনের সিল চাপ্পর আছে, মানে এটা বাধ্যমূলক যখন সিটি কর্পোরেশন সব আছে তাহলে বাধ্যমূলক এটা দেওয়া লাগছে। প্রতিটা ক্যামেরার জন্য 550 টাকা করে তারা নিছিল ওই টাইমে। আমরা ওই যে টাকাটা দিয়েছিলাম ওখানে লোকাল কাউন্সিলর সিগনেচার ছিল। ওয়ার্ড কাউন্সিলরের এই অনিয়মের ব্যাপারে বাসায় 2 ঘন্টা বসিয়ে রেখেও সিটি মেয়র জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য দেননি। তবে নানা অজুহাত দেখিয়ে অভিযুক্ত কাউন্সিলর দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। দেশে করোনা চলে আসছে, টাকাটা আর ফেরত দেওয়া হয় নাই, তাদের কাছ থেকে 550 টাকা নিয়েছে, এটা ফেরত দিয়ে দিন। 9টি গ্রামের 22,000 বাসিন্দা নিয়ে সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড। অভিযুক্ত কাউন্সিলরের দাবি এখন পর্যন্ত 3টি গ্রাম থেকে টাকা তুলেছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মিরপুর হোম অব ক্রিকেটে ঐচ্ছিক অনুশীলনের তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। হালকা বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে অনুশীলন করেন লিটন সৌম্যরা। আজ ঢাকায় 18 জন পুরুষ ক্রিকেটারের অনুশীলনের কথা রয়েছে। ইতোমধ্যেই রানিং ও ব্যাটিং সেরেছেন লিটন। এদিনও মিরপুরের সেন্টার উইকেটে জুটি বেঁধে হয়েছে অনুশীলন। সৌম্যর সঙ্গে নেটে বোলিং করেছেন স্পিনার তাইজুল। বরাবরের মতো নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। রানিংয়ের পর ব্যাটিং টেকনিক ঝালাই করেছেন তিনি, আর তার সঙ্গে হাত ঘুরিয়েছেন আমিনুল বিপ্লব ও পেসার আলামিন। প্রধান বিরতির পর মিঠুন সাদমানদের সঙ্গে অনুশীলন করবেন মুস্তাফিজ তাসকিনরা। এদিকে মুশফিকের মতো এদিন আগেই মাঠে এসেছেন এবং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ। বিকেলে বিজয়, আফিফ ও সোহান অনুশীলন করবেন। সেই সেশনে ব্যক্তিগতভাবে নিজেদের অনুশীলন সারবেন পেসার শফিউল ও রানা। একুশশো বছর আগে ধ্বংস হয়েছিল ইতালির পম্পেই নগরী। ভেসুভিয়াস আগ্নেয়গিরির গলিত লাভায় 2000 বাসিন্দার সবাই মারা যায়। এরপর 1748 সালে মাটির নিচ থেকে এই শহরের সন্ধান মেলে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পম্পেই নগরীতে গ্রীষ্মের ছুটিতে অনেকেই ছুটে গিয়েছেন। ইতালির পম্পেই থেকে জুমানা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির ছোবলে বিধ্বস্ত পম্পেই নগরীতে স্থানীয় পর্যটকের কমতি নেই। অগ্ন্যুৎপাতের কারণে এই নগরীটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসের স্মৃতিচিহ্ন দেখতেই মানুষের আনাগোনা। রোমান সাম্রাজ্যের সুন্দর একটি নগরী ছিল এই পম্পেই, যা ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস পড়েছি, আজ চোখের সামনে দেখছি। ইতিহাসে ভরা এই নগরী অনেক সুন্দর। আমি বলবো সুযোগ হলে এখানে আসতে ও এর ইতিহাস গভীর থেকে জানা প্রয়োজন। 20 ফুট উঁচু ছাইয়ার পাথরের নিচে চাপা পড়ে শহরটি। বহু বছর পর 1748 সালে মাটির নিচ থেকে শহরটির সন্ধান পাওয়া যায়। তবে পরিষেবা, ঘরবাড়ি ইত্যাদি দেখতেই এত পর্যটকের ভিড় এখানে। ভাইরাসের সংক্রমণ কমলে বিশ্বের দ্বিতীয় প্রত্নতান্ত্রিক অঞ্চলটিতে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে মনে করেন এখানে বসবাসকারী বাংলাদেশিরা। গত 2 মাস আগে ইতালির কিংবা এই যে বর্তমানে আমি যেই স্থানটিতে অবস্থান করছি পম্পেই নগরী, এখানে দর্শকদের তেমন কোনো আনাগোনা ছিল না। পম্পেই নগরী ধ্বংস হলেও পাশের শহরটি এখনো রয়েছে আগের মতোই। পম্পেই নগরী ঘিরে গড়ে উঠেছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। তবে করোনা ভাইরাসের ফলে এসব ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা খুবই কম। 1997 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এটি। ইতালির পম্পেই নগরী থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। যত সিট তত যাত্রীর নিয়মের তোয়াক্কাই নেই গণপরিবহনে। ভাড়া নিয়েও নৈরাজ্য, শুধু হুঁশিয়ারিতেই দায় সারল কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় পুলিশের মামলার সাক্ষীরা ফের রিমান্ডে। চতুর্থ দফায় একদিন জিজ্ঞাসাবাদ শেষে প্রদীপকে তোলা হবে আদালতে। এবং প্রণব মুখার্জির প্রতি ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন। বাংলাদেশে কাল অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।